ব্রেকের আগে আমরা দেখছিলাম ডিফিউশন কারেন্টের ইকুয়েশন, ইলেকট্রনের জন্য ডিফিউশন কারেন্টের ইকুয়েশনটা কি হয় সে পর্যন্ত দেখেছিলাম, যে I is proportional to A হচ্ছে এবং I is proportional to মাইনাস dn বাই dx, এবং এটার সাথে একটা ইলেকট্রনের চার্জ গুণ হয়ে গেল মাইনাস কিউ, সো দুটো মাইনাস মিলে আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে। এবং এই টোটালটাকে তখন আমরা একসাথে লিখতে পারি I is proportional to A Q dn বাই dx, এবং এই সমানুপাতিক এই সাইনটা তুলে দিতে চাইলে আমরা জানি যে একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসতে হয়। এই কনস্ট্যান্ট টার্মটাকে আমরা এখানে নিয়ে আসলাম dn, এই dn কে বলা হচ্ছে ডিফিউশন কনস্ট্যান্ট, এবং ডিফিউশন কনস্ট্যান্টের ইউনিট হয় সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা আমরা পরবর্তীতে আরেকটু ডিটেল আসবে তখন দেখব। তো এটা হলো আমাদের একটা ইলেকট্রনের জন্য ডিফিউশন কারেন্টের ভ্যালু। সবগুলোর ক্ষেত্রে একটু এন লিখে দিলে বুঝতে সুবিধা হয়, বইতে যদিও এন দেয়া থাকে না, কিন্তু এনটা দিলে বোঝার জন্য সুবিধা হয়। সবগুলোই হলো ইলেকট্রনের জন্য। তাহলে এটা যদি ডিফিউশন কারেন্ট হয়, ডিফিউশন কারেন্ট ডেনসিটি ভ্যালুটা কি হবে? এখানে জে এন নাম দিলাম, জে এন সমান আগের মতোই আই এন বাই এ। আই আছে আই এন ডিভাইডেড বাই এ। সো এই ইকুয়েশন থেকে যদি এ কে আমরা ভাগ করে দিই, মানে এ দিয়ে যদি এই ইকুয়েশনটাকে ভাগ করি, আলটিমেটলি এই এটা চলে যাবে। সো থাকবে শুধু কিউ ডিএন ডিএন বাই ডিএক্স, ডিএন বাই ডিএক্স। এটাই হলো ইলেকট্রনের জন্য ডিফিউশন কারেন্ট ডেনসিটির ইকুয়েশন, জে ইকুয়াল টু কিউ ডিএন ডিএন বাই ডিএক্স। এখানে যদি আমরা সিমিলারলি হোলের জন্য করার চেষ্টা করি, এখানে যেটা হবে জেপি, এখানে একটু বলে রাখি, হোলের জন্য চিন্তা করে দেখো, এই যে গ্রেডিয়েন্টটার যে চেঞ্জ, এই চেঞ্জটা তো নেগেটিভ থাকবেই, কারণ এখানে এরকম একটা গ্রাফ আসছিল, এটা ইলেকট্রনের জন্য এরকম আসবে, হোলের জন্য এরকম আসবে। তার মানে ডিএন বাই ডিএক্স তো না, হোলের জন্য আমরা বলবো ডিপি বাই ডিএক্স। ডিপি বাই ডিএক্স এর রেশিওটা নেগেটিভই থাকবে, কারণ এটা একটা বাড়লে আরেকটা কমে যায়, ওই রেশিওতে আছে, সো এটা নেগেটিভ হবে। কিন্তু হোলের চার্জ যেহেতু পজিটিভ, হোলের চার্জ পজিটিভ হওয়ার কারণে কি হবে, এই কিউটার জায়গায় কিন্তু আর কোনো পজিটিভ সাইন, নেগেটিভ সাইন আসবে না। সো আলটিমেটলি আমরা এই দুটাকে যদি গুণ করে দিই, গুণ করার পরে একটা নেগেটিভ সাইন পাবো। সো এখানে তখন একটা নেগেটিভ সাইন থেকে যাবে, আলটিমেটলি রেজাল্টে একটা নেগেটিভ সাইন আসবে, মানে একদম শেষ পর্যন্ত একটা মাইনাস সাইন চলে আসবে। তো আমরা যদি চিন্তা করি, এই ইকুয়েশনটা হবে মাইনাস কিউ ডিপি, এই ডিপিটাকে এখন বলা হবে ডিফিউশন কনস্ট্যান্ট, ইলেকট্রনের জন্য ছিল ডিএন, আর এখানে আসবে যেটা গ্রেডিয়েন্টের ভ্যালুটা আসবে ডিপি বাই ডিএক্স। বোঝা গেছে যে ইলেকট্রন আর হোল দুটার জন্যই করলাম। ইলেকট্রনের জন্য যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ প্লাস এই গ্রেডিয়েন্টটা নেগেটিভ, দুই নেগেটিভ গুণ হয়ে পজিটিভ হয়ে গেছে, রেজাল্টে আমরা পজিটিভ পাচ্ছি। আর হোলের জন্য যেটা হচ্ছে, এই গ্রেডিয়েন্টটা নেগেটিভ আগের মতোই, বাট হোলের চার্জ হলো পজিটিভ, সো দুটোকে গুণ করলে রেজাল্টটা নেগেটিভ থাকবে। এটা হলো যে এন এর ভ্যালু, এটা হলো যে পি এর ভ্যালু। এই দুইটাকে যোগ করে দিলে এখন আমরা আগের মতোই টোটাল ডিফিউশন কারেন্টটা পাবো। যেখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা ইকুয়েশন দুইটা এখানে ইনফ্যাক্ট লেখাই আছে, যে যে এন এর ভ্যালুটা হলো কিউ ডিএন ডিএন বাই ডিএক্স, আর জেপির ভ্যালু হলো মাইনাস কিউ ডিপি ডিপি বাই ডিএক্স। আগের স্লাইডে আমি নিজে এটা লিখলাম। সো দুটাকে যোগ করে দিলে টোটাল ডিফিউশন কারেন্ট আসবে। ডিফিউশন কারেন্টের ভ্যালু হবে জে ডিফিউশন ইকুয়াল টু কিউ, এখান থেকে কিউ কমন হচ্ছে, আর ডিএন ডিএন বাই ডিএক্স মাইনাস ডিপি ডিপি বাই ডিএক্স। এটা হলো আমাদের ডিফিউশন কারেন্টের ফাইনাল ইকুয়েশন। তো এই হলো আমাদের ডিফিউশন কারেন্ট আর ড্রিফট কারেন্ট, এই দুটা ভ্যালু আসলো। এবার যেটা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন ড্রিফট কারেন্ট নিয়ে আলোচনা করলাম, সেই ড্রিফট কারেন্টের আলোচনায় একটা কনস্ট্যান্ট টার্ম আমরা এনেছিলাম, সেটা হলো মিউ, যেটাকে আমরা বলি মোবিলিটি। যে আগের স্লাইডটাতে আমি আরেকবার আসলাম, যখন ড্রিফট কারেন্ট নিয়ে চিন্তা করি, ড্রিফট কারেন্টের একটা ইম্পর্টেন্ট টার্ম ছিল মিউ।
সেটা মিউ এন হতে পারে বা মিউ পি হতে পারে। এই কনস্ট্যান্টটা এনেছিলাম ড্রিফট কারেন্টের জন্য, যেটাকে আমরা মোবিলিটি নাম দিয়েছি। এখন আমরা ডিফিউশন যখন করলাম, ডিফিউশনের জন্য আমরা আবার আরেকটা কনস্ট্যান্ট টার্ম আসলাম, এটাকে আমরা সরাসরি বলছি ডিফিউশন কনস্ট্যান্ট। এটা হলো এই যে ডিএন অথবা ডিপি, ইলেকট্রনের জন্য ডিএন, হোলের জন্য ডিপি। তার মানে কি ড্রিফট কারেন্টের জন্য একটা কনস্ট্যান্ট মোবিলিটি, আর ডিফিউশনের জন্য একটা কনস্ট্যান্ট হলো ডিফিউশন কনস্ট্যান্ট। এই দুই রকম কনস্ট্যান্টের নিজেদের মধ্যে যেই রিলেশনটা, সেই রিলেশনটাকে বলা হয় আইনস্টাইন রিলেশন। এই যে এখানে দেখানো হচ্ছে আইনস্টাইন রিলেশন। এখানে কি হচ্ছে, এই যে এটা হলো ডিফিউশন কনস্ট্যান্ট ডি, আর নিচে আছে মোবিলিটি। এটাকে যদি ডি বাই মিউ এই ভাগ করি, সবসময় দেখা যায় এই ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য, কে টি বাই কিউ। দেখো কে তো আমরা জানি, অলরেডি আগে দেখেছিলাম, বোল্টজম্যান কনস্ট্যান্ট। টিটা কি জিনিস, টি হলো টেম্পারেচার ইন কেলভিন, আর কিউ হলো একটা ইলেকট্রনের চার্জ। তার মানে আমরা একটা ফিক্সড টেম্পারেচারের জন্য যদি চিন্তা করি, কেটি বাই কিউ এই ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট হয়। তোমরা একটু নিজেরা দেখবা ক্যালকুলেটারে হিসাব করে, সাধারণত 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এটা তো আমরা রুম টেম্পারেচার ধরি। তো এই টেম্পারেচারে এই কেটি বাই কিউ এর ভ্যালুটা 25 মিলিভোল্ট বা 26 মিলিভোল্ট, এই রেঞ্জে একটা ভ্যালু আসে। 20 ধরলে বোধহয় 25 আসে, 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য 25-এর মতন। আবার যদি 30 ডিগ্রি সেলসিয়াস ধরি তাহলে 26 টাইপের একটা ভ্যালু আসে। তো বোঝা যাচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা পাচ্ছি ডি বাই কিউ। এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় থার্মাল ভোল্টেজ, বা এটাকে প্রকাশ করা হয় ভিটি দিয়ে। এটা সম্পর্কে আমরা নেক্সট চ্যাপ্টার যখন পিএন জাংশন পড়বো এখানে গিয়ে আরেকটু দেখবো থার্মাল ভোল্টেজ বা ভিটি, এটা দিয়ে প্রকাশ করা হয় এই কেটি বাই কিউ কে। তো এই হলো আমাদের আইনস্টাইন রিলেশনের ব্যাপারটা গেল। এখন আমাদের এই যে টপিকগুলো পড়লাম আজকে, দেখলাম ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট এবং আইনস্টাইন রিলেশন। এই জিনিসগুলো নিয়ে কারো কোনো কোয়েরি আছে? না স্যার। আচ্ছা, যদি বোঝা গিয়ে থাকে, আমরা আমাদের এই চ্যাপ্টারের আগে একটা এক্সাম্পল দেখেছিলাম। একটা দেখেছি না দুইটা দেখেছি? 2.3 কি তোমাদের দেখানো হয়েছিল? হ্যাঁ 2. মনে হয় না স্যার। না 2.3 দেখানো হয়েছে তোমাদের, এই যে গুগল ক্লাসরুমে আমি দেখলাম চেক করে। 2.3টা কোথায় যেন চোখে পড়লো আমার, এক মিনিট। 2.1, ওয়েট, এই যে 2.3টা তোমরা দেখবা, এটা হলো ফেব্রুয়ারি 6 তারিখ। ফেব্রুয়ারি 6 তোমাদের এই এক্সাম্পলটা দেখানো হয়েছিল, তোমাদের গুগল ক্লাসরুমে দেয়া আছে। তাহলে এক্সাম্পল আমাদের দুইটা হয়েছিল, 2.1 আর 2.3। আমরা আরেকটা এক্সাম্পল এখন দেখি, সেটা হলো এক্সাম্পল 2.5। আচ্ছা, আমি একটু স্টপ শেয়ার দিয়ে নতুন ভাবে ওপেন করছি। শেয়ার দিলাম। দেখো এখানে আমাদের এক্সাম্পল 2.5। এক্সাম্পল 2.5 এ কি বলা হচ্ছে দেখো, কোশ্চেনে বলা হচ্ছে এ ইউনিফর্ম পিস অফ এন টাইপ অফ সিলিকন that is 1 micrometer long senses a voltage of 1 volt, determine the velocity of electrons। তার মানে ইলেকট্রনের ভেলোসিটি বের করতে হবে। এখানে কি দেয়া আছে দেখো, প্রথম দেয়া আছে হলো একটা সিলিকনের লেন্থ দেয়া আছে, যে একটা এন টাইপ সিলিকন বলে দেওয়া আছে, ধরলাম এটাই হলো আমাদের এন টাইপ সিলিকন।
এই সিলিকনটার লেন্থ 1 মাইক্রোমিটার। এর দুই প্রান্তে ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে কত, এটা বলে দেওয়া আছে যে এই দুই প্রান্তের ভোল্টেজ দেওয়া হলো 1 ভোল্ট। তার মানে এখানে যে ভোল্টেজ দিলাম এই ভোল্টেজ হলো 1 ভোল্ট। ভেলোসিটি অফ ইলেকট্রন বের করতে হবে। ইলেকট্রনের ভেলোসিটি মানে আমরা কি জানি, অলরেডি আমাদের জানা আছে, ভিই ইকুয়াল টু মিউ এন ই। আপাতত আমি নেগেটিভ সাইনটা এখানে ইগনোর করছি যেহেতু শুধু ডিরেকশন বোঝানো হয়। মিউ এন ই, মিউ এন এর ভ্যালু আমরা জানি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু 1350। ই এর ভ্যালু আবার কি, আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সমান হলো, ইলেকট্রিক ফিল্ড সমান হলো ভি বাই এল। এটা কিন্তু অনেক পুরনো একটা সূত্র, তোমাদের কোথাও ফিজিক্সে পড়ে এসেছো আগে, যে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্রের ভ্যালুটা হলো দুটো পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্সের পার্থক্য ডিভাইডেড বাই সেই দুটো পয়েন্টের মধ্যে যে দূরত্ব। তো পটেনশিয়াল ডিফারেন্সের পার্থক্য মানেই তো আসলে কত ভোল্ট অ্যাপ্লাই করা হলো সেটা ভোল্টেজ, আর সে দুটো পয়েন্টের দূরত্ব হলো এটা লেন্থ, তার মানে ভি বাই এল। তো এখানে যদি হিসাব করো, এই যে এখানে ভি বাই এল, ভি এর ভ্যালু দেওয়া আছে 1 ভোল্ট আর লেন্থ দেওয়া আছে 1 মাইক্রোমিটার। আমরা জানি ইলেকট্রনিক্সে আমরা সবকিছুকে সেন্টিমিটারে নিয়ে যাই, তাহলে 1 মাইক্রোমিটার সমান আমরা কি বলতে পারি, 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার, 4 সেন্টিমিটার। মিটারে নিলে -6 আর সেন্টিমিটারে নিলে 10 টু দি পাওয়ার -4, এত সেন্টিমিটার। তাহলে এটা যদি হয় তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা আসবে কত, আমি নিজে একটু ক্যালকুলেট করে বলছি। 1 ডিভাইডেড, আচ্ছা এটা তো অবশ্য ক্যালকুলেশনেরও দরকার নেই, জাস্ট 10 টু দি পাওয়ার 4 উপরে, এটা দিবার পর হ্যাঁ এটা ক্যালকুলেশনের কিছু নাই, সরাসরি 10 টু দি পাওয়ার 4 ভোল্টেজ পার সেন্টিমিটার, ভোল্টেজ পার সেন্টিমিটার। এটা হলো ই এর ভ্যালু আসলো। এখন এই ই এর ভ্যালুটাকে এখানে বসাতে হবে, তাহলে 1350 এর সাথে 10 টু দি পাওয়ার 4 গুণ হয়ে যাবে। তো আলটিমেটলি কত হবে, 1350 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তার মানে 1.35 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এই দেখো আলটিমেটলি এটাই রেজাল্ট এসেছে, 1.35 ইন্টু 10 টু দি পাওয়ার 7। ঠিক আছে, এই যে 1.35 ইন্টু 10 টু দি পাওয়ার 7 সেন্টিমিটার পার সেকেন্ড। বুঝা গেছে, এখানে 1350 হলো এটার ভ্যালু, এখানে যেটা করব 1350, এই ভ্যালুটা তোমাদের একটা স্লাইডে দেয়া আছে, তোমরা স্লাইড গুলো দেখলেই দেখবা, ইন্টু 10 টু দি পাওয়ার 4। সো এটাকে যদি একটু আমাদের নরমাল ফর্মে নিয়ে আসি, 1.35 ইন্টু 10 টু দি পাওয়ার 7 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের এক্সাম্পল 2.5। এরপরে আমাদের আসবে এক্সাম্পল 2.6। আচ্ছা আমি আবার একটু স্টপ শেয়ার দিয়ে নিই। দেখো এটা হলো আমাদের এক্সাম্পল 2.6। 2.6 এ কি বলা হচ্ছে দেখো, in an experiment it is desired to obtain equal electron and hole drift currents, how should the carrier densities be chosen। তার মানে এখানে যেটা বলছে মেইন জিনিস হলো এটা ড্রিফট কারেন্ট নিয়ে হিসাব করছে, এটা হলো এক নাম্বার কথা, যে এটার হিসাবটা হলো সব ড্রিফট কারেন্ট নিয়ে, এবং বলে দেয়া হচ্ছে ইলেকট্রনের জন্য যে ড্রিফট কারেন্ট আর হোলের জন্য ড্রিফট কারেন্ট এই দুইটা কি হবে, ইকুয়াল, দুইটা সমান। তার মানে আমরা বলতে পারি আই এন বলি বা জে এন বলি, ধরো আমি বললাম জে এন ইলেকট্রনের জন্য ড্রিফট কারেন্ট, এই ভ্যালুটা হবে হোলের জন্য যে ড্রিফট কারেন্ট এই ভ্যালু সমান। যদি সমান হয় তাহলে হাউ শুড দ্য ক্যারিয়ার ডেনসিটিজ বি চোজেন। তার মানে ক্যারিয়ার ডেনসিটি কি, এখানে ক্যারিয়ার ডেনসিটি কি, একটা হলো ইলেকট্রনের ডেনসিটি আর একটা হলো হোলের ডেনসিটি, এই দুটাকে আমরা কিভাবে চুজ করব। সো আলটিমেটলি আমাদের এন আর পি এই দুটোর ভ্যালু বের করতে হবে, এটাই হলো আমাদের এই এক্সাম্পলের মেইন কোশ্চেন। তাহলে জে এন আর জেপি দুটো যদি সমান হয় এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা জানি জে এন সমান কি, কিউ মিউ এন এন
ই, এটা হলো জে এন এর ভ্যালু, আমরা আজকেই দেখলাম। আর জেপি এর ভ্যালু ছিল কি, এটা ইকুয়াল না দিয়ে এরকম দিলাম, জেপি এর ভ্যালু ছিল কিউ মিউ পি পি ইন্টু পি ইন্টু ই। এটা হলো জে এন আর জেপি, দুটার ভ্যালু সমান, তাহলে কি দুই পাশ থেকে আমরা কিউ ভাগ দিয়ে দিতে পারি, ইও ভাগ দিয়ে দিতে পারি। আলটিমেটলি থাকবে কি, মিউ এন এন ইকুয়াল টু মিউ পি পি। দেখো এই যে পরের লাইনে এই কাজটাই করেছে, মিউ এন এন ইকুয়াল টু মিউ পি পি। এখান থেকে আমরা এন আর পিটাকে এক সাইডে নিয়ে আসলাম, তাহলে কি লেখা যায় যে এন বাই পি ইকুয়াল টু মিউ পি বাই মিউ এন। এবার আমরা যেটা করব, যে আমরা আরেকটা ইকুয়েশন জানি, এন পি ইকুয়াল টু এন আই স্কোয়ার, এটাও তোমরা আগে দেখেছো। এন পি ইকুয়াল টু এন আই স্কোয়ার থেকে আমরা কি বলতে পারি, এন এর ভ্যালু কি বলতে পারি, যদি আমরা এই ইকুয়েশন থেকে চিন্তা করি, এন সমান আমরা লিখতে পারি এন আই স্কোয়ার বাই পি, এন আই স্কোয়ার বাই পি। সো আলটিমেটলি আমরা এই ইকুয়েশনে যদি এন এর ভ্যালুটা এন আই স্কোয়ার বাই পি বসাই, তাহলে দেখা যাবে পি ইকুয়াল টু আসবে রুট ওভার, মানে এই রুটটা আসলো কারণ পি স্কোয়ার হয়ে যাবে, পি স্কোয়ারকে আবার রুট করবো। আচ্ছা আমি এখানে এক লাইন করেই দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ভ্যালুটা বসাবো এই ইকুয়েশনে এন এর জায়গায়, তাহলে এন এর জায়গায় যদি বসাই তাহলে কি হবে, এন আই স্কোয়ার বাই পি। এই পি নিচের পি আর এই পি গুণ হয়ে কি হয়ে যাবে, পি স্কোয়ার। আর এই পাশে আছে মিউ পি বাই মিউ এন। এটাকে আবার আমরা যদি ইনভার্স করে দেই তাহলে লিখতে পারবো কি, পি স্কোয়ার বাই এন আই স্কোয়ার ইকুয়াল টু, এটা হয়ে যাবে উল্টা, সরি, মিউ এন বাই মিউ পি। এখন আবার এটাকে যদি আমরা বলি, পি স্কোয়ার সমান কি লিখতে পারবো, পি স্কোয়ার সমান হবে, এটা থাকবে সেম মিউ এন বাই মিউ পি, এটা সেমই আছে উপরেরটার মতন, এর সাথে গুণ হয়ে গেল এন আই স্কোয়ার। এবার যদি বোথ সাইডকে রুট করে দেই তাহলে কি হবে, পি ইকুয়াল টু এই রুটের ভেতর থাকবে মিউ এন বাই মিউ পি ইন্টু এন আই। এই যে দেখো এখানে এটাই আছে, পি ইকুয়াল টু রুটের ভেতরে মিউ এন বাই মিউ পি ইন্টু এন আই। আর মিউ এন মিউ পির ভ্যালু যেহেতু আমরা জানি, মিউ এন আর মিউ পির ভ্যালু বসালেই আলটিমেটলি পি এর ভ্যালুটা চলে আসবে, পি ইকুয়াল টু 1.68 এন আই। এখানেই জাস্ট মিউ এন 1350 আর মিউ পি 480 বসানো হয়েছে। এই জিনিসটা বসানো হলে 2.81 আসে, 2.81 কে রুট করলে 1.68, তার মানে পি ইকুয়াল টু 1.68 এন আই। সিমিলারলি এখানে আমরা যেহেতু এন এর ভ্যালু বের করলাম, এখান থেকে আমরা এটাও বলতে পারি পি ইকুয়াল টু এন আই স্কোয়ার বাই এন। এই যে সরাসরি এই কোশ্চেন থেকে আমরা এটা লিখলাম, পি ইকুয়াল টু এন আই স্কোয়ার বাই এন। এই সেম জিনিসটা যদি এখন আমরা এখানে পি এর ভ্যালু বসাই, ঘুরে ফিরে দেখবো আসবে এন ইকুয়াল টু রুট ওভার মিউ পি বাই মিউ এন ইন্টু এন আই। এখানেও আমরা আগে রেশিওটা যদি বসাই, এই যে 2.81, এবার তো উল্টে যাবে যেহেতু মিউ এন নিচে আছে, তাহলে উল্টা করলে দেখবো যে আলটিমেটলি এন এর ভ্যালু আসবে 0.569 এন আই। ঠিক আছে, তো এই হলো আমাদের এক্সাম্পল 2.6। বুঝা গেছে এটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এটার সাথে আরেকটা এক্সাম্পল আছে আমাদের এই চ্যাপ্টারের, ওটাতে চলে যাই। 2.7। আচ্ছা, 2.7টা আপাতত তোমাদের আমি এখানে স্কিপ করছি, এটা এখন না করলে চলবে, এটা ভেলোসিটি স্যাচুরেশন। এটা বাদ দিয়ে তোমাদের আমি যে জিনিসটা একটু
শেয়ার করতে যাচ্ছি সেটা হলো দেখো আমি তোমাদের প্রথম দিনের যে এক্সাম্পলটা করানো হয়েছিল ওই এক্সাম্পলটাতে আগে যাই। আমাদের ফার্স্ট যে এক্সাম্পলটা ছিল 2.1। দেখো 2.1-এ আমরা যে কাজটা করেছিলাম সেটা হলো এনআই এর ভ্যালু বের করা দুটো ডিফারেন্ট টেম্পারেচারের জন্য, একবার 300 এর জন্য একবার 600 এর জন্য। এখানে আমরা বলেছিলাম কি মানে কোশ্চেনে যেটা বলা ছিল যে এই জিনিসটা হিসাব করা হচ্ছে সিলিকনের জন্য 1.12 ইলেকট্রন ভোল্ট ধরে। এখন এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, দেখো রিপিট দ্য অ্যাবাভ এক্সারসাইজ ফর এ ম্যাটেরিয়াল হ্যাভিং এ ব্যান্ড গ্যাপ অফ 1.5 ইলেকট্রন ভোল্ট। তার মানে সেম প্রবলেমটাই সলভ করতে হবে, কিন্তু ইলেকট্রন ভোল্টের ভ্যালুটা এখন ধরতে হবে 1.5 ইলেকট্রন ভোল্ট। এখানে ধরা হয়েছিল 1.12 ইলেকট্রন ভোল্ট। তোমাদের এই যে যে চারটা এক্সাম্পল করালাম চারটার সাথে এরকম ছোট করে একটা করে এক্সারসাইজ দেওয়া আছে। এই চারটা এক্সারসাইজ তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে, আমি ওইটা একটু ব্রিফলি করে বলে দিচ্ছি কি করবা। তো এটা তো বোঝাই গেল যে এখানে আমরা যে কাজ করেছিলাম সেম কাজই করব, শুধুমাত্র 1.12 এর জায়গায় 1.5 বসাতে হবে, বাকি কাজ সব সেম। সেটার জন্য 300 কেলভিন আর 600 কেলভিনের ইলেকট্রন মানে এনআই এর ভ্যালুটা কত হয় সেটা বের করতে হবে। এটা হলো আমাদের 1 নাম্বার এক্সাম্পলের এক্সারসাইজ। সিমিলারলি দেখো 2 নাম্বার এক্সাম্পলের এক্সারসাইজ যদি বলি 2.3 যেটা ছিল, এটা ছিল আমাদের এক্সারসাইজ এক্সাম্পল 2.3। এটাও গত ক্লাসে করানো হয়েছিল। এক্সাম্পল 2.3 তে আমাদের যে জিনিসটা করা হয়েছে সেটা হলো ওই pn ইকুয়াল টু ni স্কয়ার ওই ইকুয়েশন ইউজ করে আমরা বের করেছিলাম একটা ভ্যালু। এবং এখানে বলা হয়েছিল এটা সম্পর্কে কিন্তু আমি গত ক্লাসে একটু ব্রিফলি বলেছিলাম যে at what doping level does the whole density drop by 3 orders of magnitude। তার মানে আমরা একটা হিসাব করে ভ্যালু পেয়েছিলাম এই যে 10 টু দি পাওয়ার 4, এইটার অর্ডার 3 কমে যাওয়া মানে হলো 10 টু দি পাওয়ার 1। 10 টু দি পাওয়ার 1 হলে ডোপিং লেভেল কত হবে, এটা হলো একটা এক্সারসাইজ। ঠিক আছে, তখন ডোপিং লেভেল কত হবে মানে পি আর এন এই দুইটা ভ্যালু আলাদাভাবে বের করতে হবে। এন এর ভ্যালু যেহেতু দেয়া আছে আলটিমেটলি পি এর ভ্যালুটা শুধু বের করতে হবে। সো এখানে চিন্তা করে দেখো যে আমাদের যে জিনিসটা দেয়া থাকবে পি এর ভ্যালুটা দেয়া আছে, পি এর ভ্যালু দেয়া থাকবে, এন এর ভ্যালু এনআই এর ভ্যালু তো আমাদের জানাই আছে সিলিকনের জন্য কত হয়, বা ওইটার হিসাবটা আমরা ইজিলি করতে পারি। সেই এনআই এর ভ্যালুটা বের করে এন আর পি জানো সেখান থেকে এনআই সরি পি আর এন জানো এনআই জানো সেখান থেকে এন এর ভ্যালুটা বের করতে হবে। এটা হলো সেকেন্ড এক্সারসাইজ। থার্ড এক্সারসাইজে যেটা বলা হয়েছে, থার্ড এক্সারসাইজ মানে আজকে যেটা করলাম 2.5 এক্সাম্পল তার সাথে যে এক্সারসাইজটা আছে, দেখো আমরা 2.5টা আজকে অলরেডি করলাম। যে এখানে আমরা বের করেছি হলো ভেলোসিটি, ভেলোসিটি ইলেকট্রনের বের করা হয়েছে, ইলেকট্রনের ভেলোসিটি। এখন এক্সারসাইজে যেটা বলেছে এই সেম জিনিসই করতে হবে, মোবিলিটির ভ্যালু যদি অর্ধেক হয় তাহলে কত হবে। এখানে মোবিলিটি আমরা জানি সিলিকনের মোবিলিটি 1350, তার মানে 1350-এর অর্ধেক মোবিলিটি ধরলে এখানে ভেলোসিটি কত হবে। 1350-এর অর্ধেক কত, 675। তাহলে 675
সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড, এরকম একটা ম্যাটেরিয়াল যদি থাকে যে 675 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড, এরকম যদি এটা হয় মিউ এন এর ভ্যালু, সেই ক্ষেত্রে আমাদের এই ভেলোসিটি যেটা ভি সেটের ভ্যালুটা কত হবে, সরি ভি সেটও না, শুধু ভি এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে। এটা জাস্ট ওই এক লাইনেরই ম্যাথ, এখানেও যেমন এক লাইনে করা হয়েছে এটাও এক লাইনেই করা যাবে। তো এটা হলো আমাদের এক্সাম্পল 2.5 এর এক্সারসাইজ, এবং এটার সাথে আমাদের লাস্ট মাত্র যেটা দেখে আসলাম এটাতে চলে আসি। দেখো আমাদের এক্সাম্পল 2.6 মাত্রই করলাম, এখানে আমাদের বের হয়েছিল এই যে পি আর এন, এই দুটা ভ্যালু। এটার সাথে যে এক্সারসাইজ দেওয়া আছে এখানে দেখো, হাউ শুড দ্য ক্যারিয়ার ডেনসিটিজ বি চোজেন সো দ্যাট দ্য ইলেকট্রন ড্রিফট কারেন্ট ইজ টুয়াইস দ্য হোল ড্রিফট কারেন্ট। আমরা যে এক্সাম্পলটা করলাম এখানে হলো ইলেকট্রন আর হোল ড্রিফট কারেন্ট দুটা ভ্যালু সমান, এখানে কোশ্চেনে বলা হচ্ছিল ইকুয়াল। এখন যেটা বলা হচ্ছে এক্সারসাইজে সেটা হলো ইলেকট্রনের জন্য ড্রিফট কারেন্টটা হোল ড্রিফট কারেন্টের দ্বিগুণ। তার মানে ইলেকট্রনের জন্য যে ড্রিফট কারেন্ট আই এন, ইলেকট্রন ড্রিফট কারেন্ট ইজ টুয়াইস দ্য হোল ড্রিফট কারেন্ট। তার মানে ইলেকট্রনের জন্য যে ড্রিফট কারেন্ট এটার ভ্যালুটা হলো হোলের জন্য যে ড্রিফট কারেন্ট তার দ্বিগুণ। এটা আই দিয়ে করতে পারো অথবা জে দিয়ে করতে পারো, যেভাবে সুবিধা হয়, আলটিমেটলি একই আসবে রেজাল্ট, ওটা নিয়ে সমস্যা নেই। অর্থাৎ আমাদের শুরুটা করতে হবে, এখানে করেছিলাম আই এন ইকুয়াল টু আইপি দিয়ে বা জে এন ইকুয়াল টু জেপি দিয়ে, এখানে যেটা করতে হবে আই এন ইকুয়াল টু টুয়াইস আইপি বা জেপি জে এন ইকুয়াল টু টুয়াইস জেপি দিয়ে। বুঝা গেছে? তো এই চারটা তোমাদের এক্সারসাইজ হিসেবে থাকবে। নেক্সট ক্লাসের আগে এই চারটা জাস্ট ছোট অ্যাসাইনমেন্ট আকারে করে সাবমিট করবা। সবগুলোই ছোট ছোট ম্যাথ, একটা দুইটা তো একদম 1-2 লাইনের ম্যাথ, আর এই একটা বা দুইটা হয়তো 4-5 লাইন বা হাফ পেজ এরকম। তো এই প্রবলেম গুলা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে, যদি না থাকে তাহলে আমরা ক্লোজ করে দিব। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে 2-1 মিনিটের মধ্যে শেষ করি, আমাদের এই মিটিং এরও টাইম খুব বেশি বোধহয় নাই, অল্প কিছু সময় আছে। স্যার এই অ্যাসাইনমেন্ট গুলা কি একটা ডেট মানে হ্যাঁ, সাবমিটেড ডেট লাস্ট ডেট কবে দিবেন? সাবমিটেড লাস্ট ডেট ধরো নেক্সট বৃহস্পতিবার, ঠিক আছে? বৃহস্পতিবারের দিকে সাবমিট করবা। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আমি আপাতত ক্লোজ করে দেই।